ক্লাস 12-এ যে টপিকটা রয়েছে রেশিও অ্যানালাইসিস, সেই রেশিও অ্যানালাইসিসের উপর একটা ভিডিও তৈরি করা দরকার হয়ে পড়লো ইমার্জেন্সি একটা ইউজের জন্য। এটা আমি রেখে দিচ্ছি ভিডিওটা বানিয়ে কাছে। আমাদের নেক্সট যে কামিং যে সেশন রয়েছে সেই সেশনে 12-এর খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে এটা। এবছর এটা কোভিডের জন্য আমাদের যে 35% রিডিউস সিলেবাস হয়েছে সেখান থেকে এটা বাদ দেওয়া হয়েছে চ্যাপ্টারটাকে, যার জন্য আমি গতবার এই ভিডিওটা তৈরি করার দরকারও পড়েনি, কিন্তু এটা একটা ইমার্জেন্সি ইউজের জন্য দরকার পড়ছে। রেশিও কি ফার্স্ট আমাদেরকে এটা জানতে হবে যে আমরা রেশিওটা কেন বা কী বা কেন ইউজ করি সেটা জানতে লাগবে। রেশিওটা হচ্ছে বেসিক্যালি আমরা ইউজ করি তুলনা করার জন্য। যেমন একটা ক্লাসে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাতের মাধ্যমে বা রেশিওর মাধ্যমে আমরা তুলনা করি, কটা ছাত্র এবং কটা ছাত্রী রয়েছে সেটা আমরা তুলনার মধ্যে করি। বাংলা এবং ইংলিশের নাম্বারের অনুপাত, বাংলা এবং ইংলিশের নাম্বারের মধ্যে পার্থক্য বা তুলনা করার জন্য আমরা বাংলা এবং ইংলিশের নাম্বারের অনুপাত বার করি। দেশের জনসংখ্যার মধ্যে কর্মক্ষম এবং কর্মক্ষম নয় বয়স্ক মানুষের জনসংখ্যার অনুপাত, এই অনুপাত বা রেশিওর মাধ্যমে আমরা তুলনা করি এবং তুলনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে রেশিও। এটা আমাদের ক্লাস 9-10 সিলেবাসে রয়েছে, ছিল, আমরা জানি রেশিও কী। এবারে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে হিসাব সংক্রান্ত অনুপাত, বিকজ আমাদের সাবজেক্টটা হচ্ছে অ্যাকাউন্টেন্সিতে আমরা রেশিওটা ইউজ করবো। সো অ্যাকাউন্টিং রেশিওটা আমাদের ইম্পর্টেন্ট, আমাদের জানতে লাগবে। অ্যাকাউন্টিং রেশিও বলতে কী বোঝায়? দেখো, আমাদের কাছে যে অ্যাকাউন্টিং ইয়ারের এন্ডে একটা অর্গানাইজেশন যে রিপোর্টগুলো বানায়, যে স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলোকে আমরা বলি, যেটা হচ্ছে কিনা ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট, এই তিনটে মেনলি, এই যেগুলো বানায় সেই যে অ্যাকাউন্টিং ডেটাগুলো সেখানে আমাদের প্রোভাইডেড থাকে, সেই ডেটাগুলোকে অ্যানালাইজ করে সেই ডেটাগুলোকে আমরা রেশিও করে, বিভিন্ন ডেটার মধ্যে কম্পেয়ার করে রেশিও করে আমরা কিছু সিদ্ধান্তে আসার চেষ্টা করি। সেই যে রিলেশনগুলোকে খুঁজে বার করার যে চেষ্টা, সেই চেষ্টাটাকে আমরা বলবো রেশিও অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং রেশিও অ্যানালাইসিস। অর্থাৎ বিভিন্ন অ্যাকাউন্টিং ডেটাগুলোর মধ্যে রিলেশনগুলোকে খুঁজে বার করবো থ্রু রেশিওস। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে খুঁজে বার করার জন্য। এই সম্পর্কটা হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও। এবারে অ্যাকাউন্টিং রেশিওটা আমরা তিনটে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল তিনটে ওয়ে আছে রেশিওগুলো ক্যালকুলেট করার, যার মধ্যে রয়েছে পিওর রেশিও, কিছু কিছু রেশিও রয়েছে যেগুলো পিওর রেশিও, কিছু কিছু রেশিওতে আমরা রেটের আকারে নির্ণয় করতে পারি, যে অ্যানুয়ালি 8 টাইমস অর 5 টাইমস 2 টাইমস। তখন আমরা রেশিও করে আমরা তুলনা করতে পারি, আমরা রেট বার করে তুলনা করতে পারি, এবং আমরা পার্সেন্টেজ করে তুলনা করতে পারি। এই তিনভাবে আমরা করা হয়, অনুপাত, টাইমস এবং পার্সেন্টেজ, তিনভাবে আমরা রেশিও করতে পারি। এইবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে অনুপাত যে বিশ্লেষণগুলো করা হয়, সেই অনুপাত বিশ্লেষণগুলো প্রকারভেদগুলো কী কী সেটা সম্পর্কে একটু আইডিয়া নেব। যে রেশিওগুলো আমরা বের করি সেই রেশিওগুলোকে মোটামুটি এখানে তিনটে মেইন ক্যাটেগরিতে ক্যাটেগরাইজ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে একটা প্রতিষ্ঠান সে মুনাফা কতটা অর্জন করতে পারে, কতটা প্রফিট মেকিং তার ক্যাপাসিটি রয়েছে, that we need to check out through different ratios. Those ratios are gross profit ratio, net profit ratio, expense ratio, operating ratio, return on investment এবং earning per share. There might be some few other ratios over there, profitability ratios, but these are the main portion of the ratios. Next রয়েছে performance or turnover ratio, অর্থাৎ টার্নওভার রেশিও, সেল রিলেটেড, স্টক টার্নওভার রেশিও, ডেটর্স টার্নওভার রেশিও, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেটস টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, যেটাকে আমরা বলি পারফরমেন্স রেশিওস, টার্নওভার করে দেখা হয়। এবং নেক্সট রয়েছে নাম্বার 3 আর্থিক অনুপাত, ফাইন্যান্সিয়াল রেশিও, যেগুলোর মধ্যে রয়েছে
সচ্ছলতা, আর্থিক সচ্ছলতা বা তারল্য, অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল রেশিওস, যেটা সলভেন্সি রেশিওস আমরা বলি, শর্ট টার্ম সলভেন্সি রেশিও এবং লং টার্ম সলভেন্সি রেশিওস। শর্ট টার্ম সলভেন্সি রেশিওর মধ্যে সলভেন্সি রেশিও দুটো পার্ট করেছে, শর্ট টার্ম লং টার্ম। সচ্ছলতা অর্থাৎ লোন পরিশোধ করার ক্ষমতা, আমরা যেটা জানি সচ্ছল, আর্থিকভাবে সচ্ছল কতটা, কারেন্ট রেশিও, লিকুইড রেশিও। লং রানের মধ্যে ডেট ইকুইটি, প্রোপ্রাইটারি রেশিও, ডেট সার্ভিস অর ইন্টারেস্ট কভারেজ রেশিও, ডিভিডেন্ড চার্জ রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। তো এই হচ্ছে প্রফিটেবিলিটি, পারফরমেন্স এবং লাস্ট হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সলভেন্সি। প্রফিটেবিলিটি, পারফরমেন্স এবং সলভেন্সি, 3 টাইপস অফ রেশিওস আর দেয়ার, যেগুলো আমরা মানে আমরা এই পারপাসগুলো নিয়ে রেশিওগুলোকে অ্যানালাইসিস করব। ঠিক আছে, এবারে আমি এই যে রেশিও অ্যানালাইসিসটা রয়েছে ভিডিও করার যে মূল পারপাস, প্রফিটেবিলিটি রেশিওগুলোকে তোমাদের সামনে তুলে ধরা, বুঝিয়ে দেওয়া। ফার্স্ট আমাদের রয়েছে গ্রস প্রফিট রেশিও। এই একটা গ্রস প্রফিট রেশিও আমরা এক্সাম্পল করব এখানে। গ্রস প্রফিট রেশিও ফর্মুলাটা দেখো, গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। এবারে আমরা জানি যে গ্রস প্রফিট ট্রেডিং অ্যাকাউন্ট থেকে তৈরি হয়, পাওয়া যায়, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পাওয়া যায়। কোম্পানিগুলো জেনারেলি ট্রেডিং অ্যাকাউন্টটা প্রফিট অ্যান্ড লসের যে ফার্স্ট পার্ট থাকে, সেই ফার্স্ট পার্টটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, সেটাই করে থাকে। সেকেন্ড পার্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, থার্ড পার্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। 3টে পার্টে ওরা ফাইনাল অ্যাকাউন্টসে যে ফার্স্ট পোর্শনটা রয়েছে সেটাকে কমপ্লিট করে। এবারে গ্রস প্রফিট বলতে কী বোঝায়? গ্রস প্রফিট বলতে আমরা গ্রস প্রফিট আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট থাকলে ওখান থেকে আমরা পেয়েই যাব, আর যদি আমাদের কিছু কিছু পরিস্থিতিতে যদি তৈরি করতে হয় তাহলে আমরা গ্রস প্রফিট ইজ ইকুয়াল টু সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, সেটা আমরা করতে পারি। আর যেটা আমরা দেখছি যে এখানে গ্রস প্রফিট হিসেবে একটা করা যায় সেলস প্লাস ক্লোজিং স্টক, তার সঙ্গে মাইনাস ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডিরেক্ট এক্সপেন্স, অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইড সেলস প্লাস ক্লোজিং স্টক, আর মাইনাস ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইড ওপেনিং স্টক, পারচেস এবং ডাইরেক্ট এক্সপেন্সেস। খুব একটা কঠিন কিছু নয় ব্যাপারটা। এখানে আমাদের গ্রস প্রফিট রেশিও একটা দিয়েছে, টোটাল সেলস রিটার্ন এবং কস্ট অফ গুডস। তাহলে গ্রস প্রফিট বাই নেট সেলস মানে সেলস মাইনাস সেলস রিটার্ন, যদি কিছু রিটার্ন থাকে ওটা বাদ হয়ে যাবে। অঙ্কে দেওয়া রয়েছে 20,40,000 মাইনাস 40,000, দ্যাট ইজ 20 লাখ। এবং গ্রস প্রফিট হচ্ছে নেট সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, 20 লাখ মাইনাস 16 লাখ, দ্যাট ইজ 4 লাখ। সো গ্রস প্রফিট রেশিও ইকুয়াল টু গ্রস প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। এটা আমরা গ্রস প্রফিট রেশিও পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয়। এটাকে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও বলা হয়, কারণ প্রফিট অ্যান্ড লস থেকে যে ডেটাগুলো নিয়ে আমরা রেশিও বার করি সেগুলো সব হচ্ছে পার্সেন্টেজে ক্যালকুলেশন করা হয়, অনলি প্রফিট অ্যান্ড লসের ডেটাগুলো যেখানে থাকবে। এখানে গ্রস প্রফিট বাই নেট সেলস ইন্টু 100, দ্যাট ইজ 4 লাখ বাই 20 লাখ ইন্টু 100, দ্যাট ইজ 20%। এইটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট রেশিও। এইবারে আমরা একটা নেট প্রফিট রেশিও দেখব। দেখো টোটাল সেলস রিটার্ন নেট প্রফিট, খুব ইজি, টোটাল সেলস মাইনাস সেলস রিটার্ন। আর ফর্মুলা হচ্ছে নেট প্রফিট রেশিও বার করতে বলেছে, তো নেট প্রফিটটা উপরে থাকবে আর সব কিছুই নেট সেলসের সাপেক্ষে হবে, নেট প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। এখানে আমরা নেট সেলসটা বার করে নিয়েছি। সো এটা হচ্ছে নেট প্রফিট রেশিও। এইবারে আমাদের কিন্তু আরেকটা রয়েছে, যেটা কিনা এখানে রয়েছে প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে একটা রয়েছে, অপারেটিং নেট প্রফিট রেশিও বের করতে দিয়েছে। অপারেটিং নেট প্রফিট বলতে নেট প্রফিটের মধ্যে কিছু এলিমেন্ট থাকে যেগুলো নন অপারেটিং এলিমেন্ট, অর্থাৎ ধরো কোনো একটা ইনভেস্টমেন্ট কেউ বিক্রি করে সেখান থেকে লাভ করলো, এবার সেটা তো রেগুলার হবে না, এই প্রফিটটা তো রেগুলার হবে না, বা এই প্রফিটটা রেগুলারের থেকে বড় কথা হচ্ছে রেগুলার যদি হয়ও এটা কিন্তু কোম্পানির যে বিজনেস যে কারণে, সেই কারণে এই লাভটা হচ্ছে না, সেটাকে আমরা বলবো নন অপারেটিং ইনকাম। ধরুন একটা ল্যান্ড বা কোনো একটা বিল্ডিং বেচে বা ফ্যাক্টরি বেচে লাভ হলো, সেটা প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট সাইডে আসে, কিন্তু সেটা আদৌ প্রতিষ্ঠানের যে অর্গানাইজেশনের যে রেগুলার অ্যাক্টিভিটিস বা যে অপারেটিং অ্যাক্টিভিটিস তার থেকে নয়, উদ্ভূত নয়, সেই জন্য এগুলো বাদ যাবে। তারপরে ধরো নন অপারেটিং এক্সপেন্সেস কিছু থাকে, নন অপারেটিং এক্সপেন্সেস, সেগুলো কিন্তু আমাদের কিন্তু বাদ দিয়ে দিতে হবে। নন অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে ধরো তুমি এক্সাম্পল দিতে পারি যে একটা নতুন প্ল্যান্ট বসাতে ইনস্টলেশন বা একটা রেগুলার নয়, যেমন ধরো এখানে যেমন দিয়েছে কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দিয়েছে, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস দিয়েছে, ইন্টারেস্ট পেড দিয়েছে, লস অন, এই দেখো লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, কোনো ফিক্সড অ্যাসেট সেল করে যদি লস হয়, এটা যেহেতু নন অপারেটিং এক্সপেন্সেস, এটা আমাদের অপারেটিংয়ের মধ্যে থেকে বাদ যাবে। তাহলে দেখো অপারেটিং নেট প্রফিট কী করে বের করেছে, দেখো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড প্লাস অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস প্লাস সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এই খরচগুলো যেহেতু রেগুলার, সেহেতু এই খরচগুলো কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে অ্যাড করা হয়েছে, তাতে করে আমরা পাবো অপারেটিং নেট প্রফিট। ঠিক আছে,
তাহলে কস্ট অফ গুডস সোল্ডটা হচ্ছে রেগুলার, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস রেগুলার, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, তিনটে অ্যাড করে সেলস থেকে মাইনাস করে দিয়েছি, আমরা পেয়ে গেছি অপারেটিং নেট প্রফিট। আর নেট সেলস তো আমাদের 4 লাখ বলাই ছিল। সো অপারেটিং নেট প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু অপারেটিং নেট প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। ঠিক আছে, এখানে আমরা দেখো কস্ট অফ গুডস সোল্ডের সঙ্গে আমরা সবই যোগ করেছি, কিন্তু ইন্টারেস্ট এবং লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট এটা আমরা কিন্তু যোগ করি, এগুলো নন অপারেটিং এক্সপেন্সেস। ইন্টারেস্ট যদি দেওয়া হয় তো সেটা তো লোন নেওয়া হয়েছিল সেই লোনের জন্য, কিন্তু বিজনেস অপারেশনস রিলেটেড খরচ নাহলে ইন্টারেস্টটা বাদ দেওয়া হচ্ছে। তাহলে আমরা দেখলাম প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও এবং অপারেটিং নেট প্রফিট রেশিও। এবারে আমরা দেখব রিটার্ন অন ইনভেস্টমেন্ট রেশিও, সেটা আমরা একটা দেখব। রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট একটা রেশিও, আমি দেখে নিচ্ছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট রেশিওটা। আচ্ছা, এক্সপেন্সেস রেশিওগুলো কিন্তু থাকে, এক্সপেন্সেস রেশিও আমাদের দরকার পড়ে। যেমন ধরো এইখানে দেখো প্রফিট অ্যান্ড লস দেওয়া হয়েছে, সেলিং এক্সপেন্সেস রেশিও, সেলিং এক্সপেন্স বাই নেট সেলস ইনটু, এখানে খুব একটা চাপের কিছু নয়, সেলিং যেটার উপর রেশিও বানাতে হলে সেটাকে উপরে রেখে নিজে নেট সেলসকে রেখে মাল্টিপ্লাই রাখবে। সেলিং এক্সপেন্স রেশিও বাই নেট, সেলিং এক্সপেন্স বাই নেট সেলস ইন্টু 100। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রেশিও, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাই নেট সেলস ইন্টু 100। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স রেশিও, এগুলোকে দেখা হয় যে নেট প্রফিটের কত পার্সেন্ট আমরা এই পার্টিকুলার খরচের জন্য ব্যয় করছি, এবং এই ব্যয়ের পরিমাণটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভিত্তিতে যেটা স্ট্যান্ডার্ড রয়েছে সেটা থেকে স্ট্যান্ডার্ডের কাছাকাছি রেখে দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক আছে, এইবারে আমরা যেটা কিনা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে একটা কিনা আমরা করব। এই দেখো এখানে আমাকে বলেছে যে রিটার্ন অন ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড, এটা দরকার নেই, আমি না এটাই এই যেটা দেখছিলাম 48, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন কম্পিউট রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টেড, অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর পরেরটা যেটা বলছি রিটার্ন অন নেট ওয়ার্থ। তো এই যে ডেটাগুলো দেওয়া আছে, কর্পোরেট ট্যাক্স 50%, প্রফিট অ্যান্ড লসের সমস্ত খরচগুলো দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ যেটা কিনা আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড ম্যাক্সিমাম গ্রস প্রফিট বেরোয়। এবারে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, সিকিউরড অ্যান্ড আনসিকিউরড লোন দেওয়া আছে, ইন্টারেস্ট অন লোন দেওয়া আছে, সিকিউরড অ্যান্ড আনসিকিউরড শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে। এবারে আমরা কী করবো, দেখো নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলাম, গ্রস প্রফিট বেরোলো, সেখান থেকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলাম, যেটা অপারেটিং এক্সপেন্সেস দেওয়াই আছে, অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে পরে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স বেরোবে, সেখান থেকে ইন্টারেস্ট অন লোন বাদ দেবো, সে ইন্টারেস্ট অন লোন যেটা দেওয়া আছে সেটা আমরা বাদ দেবো, ইন্টারেস্ট অন লোন বাদ দিলে সিকিউরড আনসিকিউরড বাদ দিলে আমরা যেটা পাবো প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে, আফটার ইন্টারেস্ট বাট বিফোর ট্যাক্স, তারপরে আমরা কর্পোরেট ট্যাক্সটা বাদ দিয়ে দেবো, তাহলে নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এটা আমাদের পেয়ে গেলাম। ক্যাপিটাল এমপ্লয়েড বেরোবে, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ সারপ্লাস, সিকিউরড অ্যান্ড আনসিকিউরড লোন, এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা, শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ সারপ্লাস আর সিকিউরড আনসিকিউরড লোন। তাহলে এখান থেকে আমরা রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ এখান থেকে যেটা বেরিয়েছে 12,850 ডিভাইডেড বাই 2 লাখ ইন্টু 100, অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমাদের এটাই বেরোবে। এবং রিটার্ন অন নেট ওয়ার্থ যেটা আমাদেরকে জানতে চেয়েছে সেটা হচ্ছে নেট প্রফিট আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, নেট প্রফিট আফটার 12,850। আচ্ছা, রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টেড যেটা ছিল সেটা ছিল 40,100, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ যেটাকে আমরা বলি ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যেটা কিনা আমাদের ইন্টারেস্ট অন লোন আর কর্পোরেট ট্যাক্সটা বাদ দেওয়ার আগে 40,100 ছিল। ক্যাপিটাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট যখন আমরা বার করব তখন বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স আমরা বার করব, এবং যখন আমরা নেট ওয়ার্থের উপর করব তখন কিন্তু আফটার ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সটা আমরা করব। ওটা এখানে এই ক্যালকুলেশনটার মধ্যে পুরোটা বুঝিয়ে দেওয়া আছে, যে পরপর স্টেপ বাই স্টেপ এগুলো আমাদের কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। তাহলে ক্যাপিটাল যেটা কিনা নেট ওয়ার্থ আছে ওখানে আমরা ক্যাপিটাল এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা নেব, অর্থাৎ প্রোপ্রাইটার্স বা ওনার্স ক্যাপিটাল, ওখানে লোনটা বাদ যাবে, আর রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আবার লোনটা আসবে। রিটার্ন অন নেটওয়ার্থ, রিটার্ন অন নেটওয়ার্থ আমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, রিটার্ন অন ক্যাপিটাল ইনভেস্টেড বা যেটাকে আমরা বলছি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইবিআইটি বাই ক্যাপিটাল এমপ্লয়েড, নেট ক্যাপিটাল এমপ্লয়েড মানে ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স ফান্ড প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস প্লাস লং টার্ম ডেট, এই সব কটা যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টেড বা ক্যাপিটাল এমপ্লয়েড।
হ্যাঁ, বাই আর তার সঙ্গে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি ওটা উপরে থাকবে, ইন্টু 100 করে দিলে আমরা কিন্তু পেয়ে যাবো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে প্রফিটেবিলিটি রেশিওগুলো আমরা দেখলাম, যার মধ্যে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, অপারেটিং নেট প্রফিট রেশিও, ঠিক আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং রিটার্ন অন নেটওয়ার্থ। এই 5 রকমের আমরা অপারেটিং এই প্রফিটেবিলিটি রেশিও দেখলাম এবং আলোচনা করলাম যে রেশিও কী, রেশিও অ্যাকাউন্টিং রেশিও কী এবং অ্যাকাউন্টিং রেশিওর প্রকারভেদগুলো কী, এবং এগুলো বেসিক্যালি কী কাজে লাগে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা একটা প্রতিষ্ঠানের জাজমেন্টাল যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেইগুলোর কারণে লাগে। এর ডেটাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি প্রফিটেবিলিটি রেশিও সম্পর্কে কিছুটা আইডিয়া তোমাদেরকে হয়েছে, দিতে পেরেছি আইডিয়া। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবে, আমি কিন্তু এগুলো তোমাদেরকে আরও কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো এক্সপ্লেন করে দেবো, বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।